ড্রাগ কার্টেল শব্দটা শুনলে অনেকেই ভাবে এটা কিছু অপরাধীর গল্প। বাস্তবতা আরও ভয়ঙ্কর। মেক্সিকোর ড্রাগ কার্টেল বা মাদক নেটওয়ার্কগুলো আসলে ছায়া রাষ্ট্র। তারা ঠিক করে কে ব্যবসা করবে, কে করবে না, কে বাঁচবে, কে মরবে। কোথাও তারা স্কুল বানায়, আবার সেই স্কুলের পাশেই লাশ ঝুলিয়ে রাখে ভয় দেখানোর জন্য। রাষ্ট্র যেখানে অনুপস্থিত সেখানে তারা উপস্থিত, কিন্তু রক্ষা করতে না, শাসন করতে। মেক্সিকোর ড্রাগ কার্টেল এত শক্তিশালী কিভাবে হল? কারা সেগুলো চালায়? যুক্তরাষ্ট্র কেন তাদেরকে দমন করতে চায়? মাদক সম্রাট এল চাপো ও এল মেঞ্চো কি জন্য বিখ্যাত? এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। আমরা যে দেশটি নিয়ে কথা বলবো সেটি হলো মেক্সিকো। যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো পাশাপাশি দেশ। এখানে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মানচিত্র দেখতে পাচ্ছেন। আজকের মেক্সিকোর যে ভয়াবহ অবস্থা তার বীজ বোনা হয়েছিল বহু আগে। ১৯৮০-র দশকে কলম্বিয়ার কোকেন যুক্তরাষ্ট্রে ঢোকার নতুন রাস্তা খুঁজছিল। সেই রাস্তার মাঝখানে ছিল মেক্সিকো। শুরুতে মেক্সিকান গ্যাংগুলো ছিল শুধু ট্রানজিট, অর্থাৎ পণ্য পার করিয়ে কমিশন নিত। কিন্তু তারা দ্রুত বুঝে যায় আসল ক্ষমতা পণ্যে না, রুটে। যে রুট নিয়ন্ত্রণ করে সে বাজার নিয়ন্ত্রণ করে। সেখান থেকেই জন্ম নেয় আধুনিক মেক্সিকান ড্রাগ সাম্রাজ্য। এই সময় উঠে আসে সিনালোয়া কার্টেল নামে একটি সংগঠন, যা ধীরে ধীরে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ড্রাগ নেটওয়ার্কে পরিণত হয়। এই কার্টেলের ইতিহাস মানে মূলত দুই মানুষের ইতিহাস, দুজন সম্পূর্ণ বিপরীত চরিত্র, কিন্তু একসাথে তারা তৈরি করেছিল এক অজেয় সাম্রাজ্য। প্রথমজন হুয়াকিন এল চাপো গুজমান। এল চ্যাপো নামে পরিচিত হুয়াকিন গুজমান ছিলেন আধুনিক ইতিহাসের সবচেয়ে কুখ্যাত ও প্রভাবশালী মাদক সম্রাটদের একজন। তার পুরো নাম হুয়াকিন আর্চিভালদো গুজমান লোয়েরা। একজন দরিদ্র পাহাড়ি গ্রামের ছেলে। ছোটবেলা থেকেই সে দেখেছে আইন মানে কাগজ আর শক্তি মানে বাস্তবতা। খুব অল্প বয়সেই সে পাচারে জড়িয়ে পড়ে। প্রথমে ছোট কাজ, পরে বড় দায়িত্ব। কিন্তু তার মাথায় ছিল বড় পরিকল্পনা। সে বুঝেছিল শুধু বন্দুক যথেষ্ট না, দরকার বুদ্ধি, দরকার নতুন রাস্তা। এল চ্যাপো ইতিহাসে ঢুকে যায় তার দুঃসাহসিকতার জন্য। তিনি মেক্সিকোর শক্তিশালী অপরাধ চক্র সিনালোয়া কার্টেলের শীর্ষ নেতা ছিলেন। ১৯৮০-র দশকে তিনি প্রথমে ছোট পর্যায়ে পাচার কাজে যুক্ত হন, কিন্তু দ্রুতই বুঝে ফেলেন যে প্রকৃত ক্ষমতা শুধু পণ্য পরিবহনে নয়, বরং রুট ও সরবরাহ চেন নিয়ন্ত্রণে। ধীরে ধীরে তিনি যুক্তরাষ্ট্রগামী কোকেন, হেরোইন, মেথ্যামফেটামিন ও গাঁজা পাচারের বিশাল আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলেন। একসময় তার কার্টেলকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মাদক সংগঠন হিসেবে বিবেচনা করা হতো। এল চ্যাপোর সবচেয়ে আলোচিত দিক ছিল তার দুঃসাহসী কৌশল। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তের নিচ দিয়ে শত শত মিটার দীর্ঘ অত্যাধুনিক টানেল তৈরি করে তিনি ড্রাগ পাচার করতেন। এই টানেলগুলোতে ছিল আলো, রেল লাইন, এমনকি বায়ু চলাচলের ব্যবস্থা, যা প্রমাণ করে তার সংগঠনের প্রযুক্তিগত সক্ষমতা কতটা উন্নত ছিল। তিনি দুবার মেক্সিকোর উচ্চ নিরাপত্তা কারাগার থেকে পালিয়ে যান। ২০০১ সালে একটি লন্ড্রে কার্টে লুকিয়ে এবং ২০১৫ সালে কারাগারের ভেতর থেকে খোঁড়া সুড়ঙ্গ পথ দিয়ে। এই ঘটনাগুলো তাকে সাধারণ অপরাধী থেকে প্রায় কিংবদন্তির পর্যায়ে নিয়ে যায়। বিশ্ব মাধ্যমে তিনি অপরাধ জগতের রকস্টার হিসেবেও পরিচিতি পান। তবে তার উত্থানের সঙ্গে জড়িয়েছিল সহিংসতা, দুর্নীতি ও রক্তপাত। বিভিন্ন কার্টেলের সঙ্গে সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হয়। মেক্সিকোর অনেক অঞ্চলে কার্টেল কার্যত সমান্তরাল শাসন ব্যবস্থা গড়ে তোলে, যেখানে ভয়ই ছিল নিয়ম। ২০১৬ সালে মেক্সিকো সরকার তাকে পুনরায় গ্রেপ্তার করে এবং ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ করে। নিউ ইয়র্কে দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর ২০১৯ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের একটি সর্বোচ্চ নিরাপত্তা কারাগারে বন্দী। যুক্তরাষ্ট্র এল চ্যাপোয়ের বিচার করেছে মূলত এই কারণে যে তার পরিচালিত সিনালোয়া কার্টেল বিপুল পরিমাণ মাদক সরাসরি যুক্তরাষ্ট্রে পাচার করত এবং এর ফলে মার্কিন সমাজ, জনস্বাস্থ্য ও নিরাপত্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ ছিল বহু বছর ধরে তার সংগঠন টনকে টন কোকেন, হেরোইন ও মেথামফেটামিন যুক্তরাষ্ট্রের বাজারে সরবরাহ করেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী যদি কোনো বিদেশি নাগরিকের অপরাধের প্রভাব মার্কিন ভূখণ্ডে পড়ে, তবে তাকে সেখানেই বিচার করা যায়। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকায় ২০১৭ সালে তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়, যেখানে নিউ ইয়র্কে দীর্ঘ বিচার শেষে ২০১৯ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০০৬ সালে মেক্সিকো সরকার যখন ড্রাগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তখন অনেকেই ভেবেছিল শান্তি আসবে। বাস্তবে যুদ্ধ আরও ভয়ঙ্কর হয়।
সেনা নামল, কার্টেল ভাঙল, কিন্তু সহিংসতা কমল না, বরং বেড়ে গেল। এক কার্টেল ভেঙে কয়েকটা হলো, আর তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করল। মাঝখানে পড়ে গেল সাধারণ মানুষ। এই অরাজকতার মধ্যেই উঠে আসে নতুন এক দানব, জালিস্কো নিউ জেনারেশন কার্টেল। তারা লুকোতে চায়নি, তারা ভয় দেখাতে চেয়েছে প্রকাশ্যে। সাঁজোয়া গাড়ি, ভারী অস্ত্র, ড্রোন সবই ছিল বার্তা দেওয়ার জন্য আমরা রাষ্ট্রের থেকেও শক্তিশালী। এরই মধ্যে গতকাল মেক্সিকোর শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত জালিস্কো নিউ জেনারেশন মাদক চক্রের নেতা এল মেনচো এক নিরাপত্তা অভিযানে নিহত হয়েছেন। মেক্সিকোর সরকার ও প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াইয়ে লাশের পাহাড় গড়ে এক রক্তাক্ত অধ্যায়ের জন্ম দিয়েছিলেন নেমেসিও ওসেগুয়েরা। অপরাধ জগতে এল মেনচো নামেই তিনি বেশি পরিচিত ছিলেন। গতকাল রোববার মেক্সিকোর সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে নিহত হয়েছেন মেক্সিকোর এই শীর্ষ মাদক সম্রাট। সাবেক এই পুলিশ কর্মকর্তা ছিলেন বিশ্বের অন্যতম শক্তিশালী অপরাধী চক্র জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের প্রধান। তার মৃত্যুর মধ্য দিয়ে মেক্সিকোর অপরাধ জগতের এক বর্ণাঢ্য অথচ বিভৎস অধ্যায়ের অবসান ঘটল। বিশ্বের অন্যতম শীর্ষ মাদক চক্র সিনালোয়া কার্টেলের সঙ্গে পাল্লা দিতে এল মেনচো গড়ে তুলেছিলেন এক সুবিশাল অপরাধ সাম্রাজ্য। যুক্তরাষ্ট্রের সীমান্তে প্রাণঘাতী মাদক ফেন্টানিলের মূল হোতা হিসেবে অভিযুক্ত ছিলেন তিনি। যুক্তরাষ্ট্র সরকার এল মেনচোকে ধরিয়ে দিতে $1.5 কোটি পুরস্কার ঘোষণা করলেও বছরের পর বছর ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি। 60 বছর বয়সী এল মেনচো খুব অল্প সময়ের মধ্যে সিজেএনজিকে এমন এক উচ্চতায় নিয়ে যান যা তার এক সময়ের মিত্র সিনালোয়া কার্টেলকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউশনের নিরাপত্তা বিশেষজ্ঞ ভান্দা ফেলব্যাব ব্রাউন বলেন, সিনালোয়া কার্টেলের শীর্ষ নেতাদের পর এল মেনচোই ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গত কয়েক দশকের সবচেয়ে বড় পুরস্কার। এটি সত্যি বিস্ময়কর, তিনি দীর্ঘ সময় ধরে মেক্সিকো ও মার্কিন বাহিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছিলেন। মেক্সিকোর কারাবন্দী এল চাপো গুজমানের পর মেনচোই ছিলেন দেশটির সবচেয়ে প্রভাবশালী মাদক সম্রাট। তবে এল চাপো আলোচনায় থাকতে পছন্দ করলেও এল মেনচো থাকতেন আড়ালে। 2015 সালে মেনচোকে গ্রেফতার করতে সেনাবাহিনী এক অভিযান শুরু করলে তার অনুসারীরা রকেট চালিত গ্রেনেড দিয়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত করেছিলেন। ওই অভিযানে এল মেনচো ধরা পড়লেও সেনাবাহিনীর হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। এল মেনচোর ভাড়াটে খুনিদের হাতে পড়লে কারও রেহাই মিলত না। মাঝে মধ্যেই শিরশ্ছেদ করে শত্রুদের মনে ত্রাস সৃষ্টি করতেন তিনি। 2015 সালে মাত্র 1.5 মাসের ব্যবধানে তার নির্দেশে 2 ডজন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছিল। মেনচো যুবক বয়সে পুলিশ বাহিনীতে যোগ দেন, কিন্তু অপরাধের নেশা তাকে ছাড়েনি। পুলিশের চাকরি ছেড়ে তিনি মিলেনীয় কার্টেলে যোগ দেন এবং দুর্ধর্ষ ভাড়াটে খুনি থেকে কার্টেলের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। কিন্তু মিলেনীয় কার্টেলের দখল নিতে ব্যর্থ হয়ে তিনি নিজেই সিজেএনজি প্রতিষ্ঠা করেন। এল মেনচোর এই রক্তাক্ত বিদায় মেক্সিকোর মাদক যুদ্ধের ইতিহাসে এক বড় মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। তবে তার এই বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী কে হবেন এবং কার্টেলের পাল্টা প্রতিক্রিয়া কেমন হবে তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে প্রশাসন। মেক্সিকো কেন পুরোপুরি মাদক কার্টেল ধ্বংস করতে পারে না, এই প্রশ্নের উত্তর একক কোনো কারণে সীমাবদ্ধ নয়, বরং এটি কাঠামোগত, অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক বাস্তবতার সঙ্গে গভীরভাবে যুক্ত। প্রথমত, কার্টেলগুলো কেবল অপরাধী চক্র নয়, তারা অনেক অঞ্চলে সমান্তরাল ক্ষমতা কাঠামো গড়ে তুলেছে। যেমন সিনালোয়া কার্টেল বা জালিস্কো নিউ জেনারেশন কার্টেল শুধু মাদক পাচারি করে না, তারা চাঁদাবাজি, অপহরণ, জ্বালানি চুরি, মানব পাচার, বহুমুখী অপরাধ নেটওয়ার্ক চালায়। ফলে একটি কার্টেল দুর্বল হলে সেটি ভেঙে ছোট ছোট আরও সহিংস গোষ্ঠীতে রূপ নেয়। সহিংসতা কমার বদলে বাড়ে। দ্বিতীয়ত, দুর্নীতি একটি বড় বাধা। স্থানীয় পুলিশ, প্রশাসন, এমনকি কিছু রাজনৈতিক মহলেও কার্টেলের প্রভাব থাকে। তারা ঘুষ, ভয়ভীতি বা সহিংসতার মাধ্যমে রাষ্ট্রযন্ত্রের ভেতরে ঢুকে পড়ে, ফলে আইন প্রয়োগ দুর্বল হয়ে যায়। তৃতীয়ত, অর্থনৈতিক বাস্তবতা। মেক্সিকোর অনেক দরিদ্র ও গ্রামীণ অঞ্চলে বৈধ কর্মসংস্থানের সুযোগ সীমিত। সেখানে কার্টেল তরুণদের জন্য দ্রুত আয়, অস্ত্র এবং ক্ষমতার প্রলোভন দেয়। অনেক এলাকায় তারা রাস্তা, স্কুল বা সামাজিক সহায়তাও দেয়, যা তাদের সামাজিক প্রভাব বাড়ায়। চতুর্থত, যোগান ও অস্ত্র প্রবাহ।
যুক্তরাষ্ট্রে মাদকের বিশাল চাহিদা কার্টেলগুলোর অর্থনৈতিক ভিত্তি শক্ত রাখে। একই সঙ্গে বিপুল পরিমাণ অস্ত্র উত্তর সীমান্ত পেরিয়ে মেক্সিকোতে আসে। অর্থ একদিকে, অস্ত্র আরেক দিকে, এই চক্র ভাঙা কঠিন। পঞ্চমত, 2006 সালে সরকার সেনাবাহিনী নামিয়ে ড্রাগের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে বড় কার্টেলগুলো ভাঙতে থাকে, কিন্তু তার ফলে অসংখ্য ছোট, আরও অপ্রত্যাশিত ও সহিংস গোষ্ঠী তৈরি হয়। ফলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কমে গিয়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। সবশেষে সমস্যাটি শুধু আইন শৃঙ্খলার নয়, এটি সামাজিক বৈষম্য, বৈশ্বিক মাদক বাজার, দুর্নীতি ও দুর্বল বিচার ব্যবস্থার সমন্বিত ফল। একজন নেতা গ্রেফতার বা নিহত হলে নতুন কেউ উঠে আসে। তাই মেক্সিকোর চ্যালেঞ্জ শুধু কার্টেল ধ্বংস করা নয়, বরং এমন একটি কাঠামোগত পরিবর্তন আনা যেখানে দুর্নীতি কমবে, অর্থনৈতিক সুযোগ বাড়বে এবং আন্তর্জাতিক সহযোগিতায় চাহিদা ও অস্ত্র প্রবাহ নিয়ন্ত্রণ করা যাবে। মেক্সিকো ব্যর্থ দেশ নয়, এটা একটা অপহৃত দেশ। এখানে মানুষ এখনও ভালোবাসে, হাসে, স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নের ওপর সবসময় বন্দুকের ছায়া।